প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ পঞ্চম শ্রেণীর অনুশীলনী 5-এর আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের পর্বে থাকছে অনুশীলনী 5-এর 3, এখানে যে অঙ্কগুলো রয়েছে এখানের এই যে 3, 4, 5 এবং 6 নম্বর অঙ্ক। এর আগের পর্বে আমরা 1 এবং 2 অর্থাৎ লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা যে প্রশ্নের অঙ্কগুলো রয়েছে 3, 4, 5, 6 এই প্রশ্নের অঙ্কগুলোর সমাধান করব। তো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবে। তাহলে চলো আমরা শুরু করি প্রথমে 3 নম্বর অঙ্কটি দিয়ে। তো 3 নম্বর অঙ্কে কি বলেছে? 3 নম্বর অঙ্কে বলেছে যে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? এখানে আমরা যদি এই কথাটাকে চিত্রের মাধ্যমে দেখি তাহলে কি হয় একটু দেখো। যে প্রথমে রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে ছিল, তাহলে আমরা প্রথমে একটি গাছ এবং একটি ল্যাম্পপোস্ট একত্রে রাখলাম। তারপরে কি বলেছে যে 25 মিটার পর পর গাছ, তাহলে আমরা যদি 25 মিটার পর একটা গাছ দেই, যে 25 মিটার পর একটি গাছ। তারপরে কি ছিল যে 20 মিটার পর একটা ল্যাম্পপোস্ট, 20 মিটার পর একটা ল্যাম্পপোস্ট দেই। এইখান থেকে এই যে 20 মিটার পর আমরা একটা ল্যাম্পপোস্ট দিলাম। এখন আবার এখান থেকে 25 মিটার দূরে আমি আরেকটা গাছ স্থাপন করি, আর একটা গাছ 25 মিটার পর আমি স্থাপন করলাম। আবার এখান থেকে একটা 20 মিটার পর আমি আবার আরেকটা ল্যাম্পপোস্ট স্থাপন করি। এই যে চিত্রটা এরকম, যে এখানে যে কথাটা বলেছে চিত্রটা ঠিক একই রকম। এখন রাস্তার শুরুতে বলেছে যে গাছ এবং ল্যাম্পপোস্ট এই যে একত্রে ছিল, আবার কত মিটার পরে গিয়ে গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় আবার এরকম একত্রিত হবে, কারণ সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি অঙ্ক করে আমরা বের করব? এটা কি লসাগু করে বের করব না গসাগু করে বের করব? এখানে এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের মধ্যে একটা ক্লু দেওয়া আছে। এই ক্লু অনুসারে আমাদেরকে বুঝতে হবে এটা লসাগু হবে না গসাগু হবে। তাহলে ক্লুটা কোথায়? এই যে ক্লুটা হচ্ছে এখানে, পুনরায় একসাথে। পুনরায় একসাথে কথাটি যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে অঙ্কটি লসাগু হবে। আচ্ছা, আর কি কি থাকলে লসাগু হয় আমরা একটু জেনে নিই। যদি ক্ষুদ্রতম কথাটি থাকে তাহলে লসাগু, যদি সবচেয়ে কম এই কথাটি থাকে তাহলে লসাগু, যদি কমপক্ষে কথাটি বলা থাকে প্রশ্নের মধ্যে তাহলে লসাগু। এভাবে আমরা ধরে নেব যে এই ক্লুগুলা ধরে ধরে আমরা চিহ্নিত করব যে অঙ্কটি লসাগু। তাহলে আমরা এই পুনরায় একসাথে কথাটি দ্বারা বুঝলাম যে এই অঙ্কটি লসাগু হবে। তাহলে আমরা লসাগু কার কার লসাগু করব? এই যে 25 এবং 20-এর লসাগু করব। তাহলে আমরা শুরু করি সমাধান। তাহলে লিখবো কি 25 মিটার ও 20 মিটার এর লসাগু যত হবে তত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তাহলে 25 এবং 20-এর যদি আমরা লসাগু করি যা বের হবে তাই হবে তত মিটার পরে আবার গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে হবে। তাহলে আমরা লসাগু করি। তাহলে লসাগু করলে কত হবে? 25 এবং 20-এর লসাগু। তাহলে আমরা যদি এটাকে আমরা কিসের মাধ্যমে করব? মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু করব। অর্থাৎ 25 এবং 20-কে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। এখন মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখন 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি দেখা যাচ্ছে যে এটা বিজোড় সংখ্যা, অর্থাৎ 25 বিজোড় সংখ্যা। 25-কে 2 দ্বারা ভাগ করা যায় না, আমরা তাই 2 দ্বারা ভাগ করতে পারছি না। 2 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দ্বারা 25-কে ভাগ করা যায় না, 20-কেও ভাগ করা যায় না, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করতে পারছি না। এরপরে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 5। এখন এই 5 দ্বারা আমরা 25 এবং 20 উভয়কেই ভাগ করতে পারছি, তাহলে আমরা ভাগ করব। ভাগ করলে কত হয়? 5 দ্বারা যদি আমরা 25-কে ভাগ করি তাহলে কত হবে? 5 5 25, এবং যদি 20-কে ভাগ করি 4 5 20। এবার আমরা এখানে যেহেতু মৌলিক সংখ্যা বের হয়ে গেছে, 5-কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, 4-কেও যাবে না, তাহলে আমরা এখানে এই সংখ্যাগুলোর যে গুণফল, এই গুণফলে আমাদের লসাগু বের হয়ে যাবে। তাহলে আমরা নির্ণয় লসাগু লিখতে পারি যে সুতরাং নির্ণয় লসাগু 5 গুণ 5 গুণ 4, তাহলে কত হয় লসাগু? লসাগু হবে 100। অর্থাৎ
যে 100 মিটার পর আবার পুনরায় গাছ এবং যে ল্যাম্পপোস্ট আছে ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে হবে। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে উত্তর 100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। আচ্ছা, এরপরের অঙ্কটিতে আমরা চলে যাই। এরপরে কি বলেছে, আমাদের কি বলেছে আমরা একটু লক্ষ্য করি। 4 নম্বর অঙ্কে বলেছে যে 3টি ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? এখন আমাদেরকে এই অঙ্কটা কি অঙ্ক করব, আমরা কিভাবে নির্ণয় করব? এখানে একটা ক্লু দেওয়া আছে। দেখো, পুনরায় কখন একসাথে বাজবে। আমরা এর আগের অঙ্কে কি বলেছিলাম যে পুনরায় কখন একসাথে বা পুনরায় একসাথে এই কথাটি থাকলে সেটি লসাগু হবে। আর কি কি বলেছিলাম? আরো বলেছিলাম যে ক্ষুদ্রতম কথাটি থাকলে লসাগু হয়, তারপরে কমপক্ষে বা সবচেয়ে কম, ক্ষুদ্রতম, এই ধরনের কথা থাকলে আমরা লসাগু করব। যেহেতু এখানে পুনরায় একসাথে লেখা কথাটি আছে, তাই আমরা লসাগু নির্ণয় করব। তো চলো আমরা সমাধানে চলে যাই। তাহলে আমরা কত কত লসাগু করব? আমরা 18, 15 এবং 12 এর লসাগু করব। অর্থাৎ এগুলার লসাগু যত হবে তত মিনিট পর, অর্থাৎ 6টার তত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। আমরা সেই কথাটি লিখবো যে 18 মিনিট, 15 মিনিট ও 12 মিনিট এর লসাগু যত হবে সন্ধ্যা 6টার তত মিনিট পর পর ঘন্টাগুলো একসাথে বাজবে। তাহলে আমরা লসাগু করি। আমরা 18, 15 এবং 12 এর কিভাবে লসাগু করব? আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু করব। তাহলে এত এর লসাগু নির্ণয়, আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করব। এখন এখানে আমরা মৌলিক উৎপাদকের লসাগু নির্ণয়ের জন্য এটাকে সাজালাম। এবার আমরা মৌলিক সংখ্যা দ্বারা এই যে 3টা সংখ্যা রয়েছে, 3টা সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখন 2 দ্বারা কি 2 দ্বারা যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ যাওয়া লাগবে, না হলে হবে না। এখন হয় দুইটার মধ্যে ভাগ দেওয়া লাগবে অথবা 3টার মধ্যেই ভাগ যেতে হবে। কমপক্ষে 2টার মধ্যে ভাগ দেওয়া লাগবে, তাহলে আমরা ভাগ দিতে পারবো। এখন দেখা যাচ্ছে যে যেহেতু 2 জোড় সংখ্যা এবং 2 দ্বারা 18 যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা 18কে ভাগ করা যাবে এবং 2 দ্বারা 12কে ভাগ করা যাবে। কিন্তু 15 যেহেতু বিজোড় সংখ্যা, 15কে 2 দ্বারা ভাগ করা যাবে না। আমরা 2 দ্বারা প্রথমে 18কে ভাগ করব। 2 দ্বারা 18কে ভাগ করলে কতবার? 9 দুগুণে 18। তারপরে যেহেতু 15কে ভাগ করা যাবে না, আমরা 15 এর 15 লিখবো। আর যেহেতু 12 জোড় সংখ্যা, 12কে ভাগ করলে 6 দুগুণে 12। এরপরে যেহেতু এখানে 2টা বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, তাহলে 2টার মধ্যে ভাগ দেওয়া লাগবে এমন সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। 2 যেহেতু জোড় সংখ্যা ছাড়া ভাগ যাবে না, তাহলে 2 দ্বারা আর আমরা নিতে পারতেছি না। এবার আমরা 3 দ্বারা ভাগ দেব। 3 দ্বারা যায় কিনা আগে দেখতে হবে। 3 দ্বারা 9 এর মধ্যে যায়, 3 দ্বারা 15 এর মধ্যে যায় এবং 3 দ্বারা 6 এর মধ্যে যায়। অর্থাৎ 2 এর বেশি সংখ্যার মধ্যে 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 3 9। আর 15কে ভাগ করলে 3 5 15 এবং 6কে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু। তাহলে লসাগু কোনগুলো হবে? লসাগু এই যে বাম পাশের এবং নিচের যে সংখ্যাগুলো রয়েছে এগুলার গুণফলই হবে নির্ণয় লসাগু। তাহলে আমরা লিখবো যে 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে কত হবে? গুণ করলে আমরা পাবো 180। আমরা 180 পেলাম। তার মানে কি হলো? যে 18 মিনিট, 15 মিনিট ও 12 মিনিট পর লসাগু যত হবে সন্ধ্যা 6টার তত মিনিট পর, মানে 180 মিনিট পর ঘন্টাগুলো একসাথে বাজবে। এখন আমরা কি পেলাম? যে 180 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। কিন্তু ঘড়িতে আমরা এটাকে যেহেতু মিনিট, ঘড়িতে যেহেতু ঘন্টা আছে, অথবা এখানে যেহেতু তার কথা বলা আছে, তাহলে এই 180 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তরিত করব। 180 মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তরিত করব। তার মানে কত মিনিটে 1 ঘন্টা সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? কত মিনিটে 1 ঘন্টা? 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা। 60 দ্বারা যদি আমরা 180কে ভাগ করি, তাহলে কত ঘন্টা পর ঘন্টাগুলো একসাথে বাজবে সেটা বের হয়ে যাবে। আমরা লিখবো 180 মিনিট সমান সমান 180 ভাগ 60। 180 মিনিটকে আমরা 60 মিনিট দ্বারা ভাগ করলে ঘন্টায় রূপান্তরিত হয়ে যাবে। আমরা 60 পেলাম কই? 60 মানে হচ্ছে 60 মিনিট সমান সমান 1 ঘন্টা।
এখন আমরা 180-কে যদি 60 দ্বারা ভাগ করি, প্রথমে 6 দ্বারা 18-কে ভাগ করলে 318 এবং শূন্যকে 0 দ্বারা ভাগ করলে বাদ হয়ে যাবে শূন্য। তাহলে 60 দ্বারা আমরা 180-কে ভাগ করলে 3 ঘন্টা। এখন 3 ঘন্টা পর সন্ধ্যা 6টার 3 ঘন্টা পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। তাহলে সুতরাং সন্ধ্যা 6টার পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। এখন সময় আছে 6টা, তাহলে 3 ঘন্টা পর, তাহলে 6 এবং 3 যদি যোগ করি তাহলে কয়টায় বাজবে? 9টায় বাজবে। তাহলে উত্তর হবে রাত 9টায় বাজবে। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কটিতে আমরা চলে যাই। পরের অঙ্কে কি বলছেন? আচ্ছা, আমরা 5 নম্বর অঙ্কে চলে এসেছি। 5 নম্বর অঙ্কে কি বলেছেন? যে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। আয়তাকার কথাটির অর্থ কি? আয়তাকার মানে হচ্ছে যে আয়ত আকারের একটি মেঝে। আয়ত কিরকম? আয়ত একটি চতুর্ভুজ এবং এর বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। তো এরকম একটি মেঝে দেওয়া আছে, মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। এর মধ্যে আমরা এই যে ভিতরে যে কার্পেট গুলো আছে বর্গাকৃতির, এই বর্গাকৃতির আমরা কার্পেট বসাবো। মেঝে হচ্ছে আয়তাকার, কিন্তু কার্পেট হচ্ছে বর্গাকার। বর্গাকার মানে হচ্ছে বর্গ আকৃতির। বর্গ আকৃতি কিরকম? যে এর প্রতিটি বাহু হচ্ছে সমান এবং কোণগুলো সমকোণ। বর্গের প্রতিটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, ওই আকৃতির আমরা কার্পেট বসাবো। এবং আমরা যদি একটু দেখি যে এখানে আর কি আছে, আর কি ক্লু দেওয়া আছে। এখানে এটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং যে মেঝেটা আছে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 42 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 36 মিটার। এখন এইখান থেকে আমাদের, এটা একটা উদ্দীপকের মতো, এখান থেকে আমাদের দুইটি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। বৃহত্তমটি এক বাহু, এখানে কার্পেট অনেক ধরনের বসানো যাবে, ছোট, মাঝারি, বড়, বিভিন্ন আকৃতি আমরা বসাইতে পারি। কিন্তু সবচেয়ে বড় কোনটা বিছানো যাবে সেটার এক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। আচ্ছা, এরপরের অঙ্কটি কি বলেছে? যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? প্রথমত আমরা 1 নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে 1 নম্বর অঙ্কটিতে আমরা আরেকটু পড়ি যে কি বলেছে। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে সংখ্যা আছে 42 মিটার এবং 36 মিটার, আর কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে এক বাহুর, বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। এখন এই অঙ্কটি আমরা কি অঙ্ক করে করব? লসাগু করে বের করব না গসাগু করে বের করব? এখন আমি আগেই বলেছি যে লসাগু বের করতে হলে যে পুনরায় একসাথে এই কথাটি থাকলে আমরা লসাগু করব, ক্ষুদ্রতম কথাটি থাকলে লসাগু করব, সবচেয়ে ছোট, কম পক্ষে বা এই ধরনের কথা থাকলে আমরা লসাগু বের করব। আরেকটু বলে নেই, যদি গসাগু বের করতে বলে তাহলে আমরা কি করে বের করব? কি কি ক্লু থাকলে আমরা সেটা গসাগু করব? বৃহত্তম কথাটি যদি থাকে, বৃহত্তম, সর্বাপেক্ষা, সবচেয়ে বড়, এই ধরনের কথা যদি থাকে বা বেশি, এই ধরনের কথা যদি থাকে তাহলে আমরা সেই অঙ্কটির গসাগু নির্ণয় করব। এখন যেহেতু এখানে বৃহত্তম কথাটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা এই দুইটার যদি আমরা গসাগু করি তাহলে আমাদের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে আমরা 1 নংয়ের সমাধানে চলে যাই। সমাধান 1, তাহলে কি লিখবো? যে 42 মিটার ও 36 মিটারের গসাগু যত হবে, বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য তত মিটার হবে। এই যে 42 মিটার, এই পুরা মেঝের যে দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। এই দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গসাগু করি তাহলে বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তাহলে আমরা গসাগু নির্ণয় করব। এখন গসাগু আমরা কোন নিয়মে বের করব? আমরা 2 নিয়মে আমরা গসাগু এর আগে করেছিলাম। একটা হচ্ছে যে গুণনীয়কের মাধ্যমে গুণনীয়ক বের করে সেখান থেকে আমরা সাধারণ গুণনীয়ক বের করেছি, তারপরে আমরা গসাগু নির্ণয় করেছি। আরেকটা নিয়ম করেছি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে। এখন এই অঙ্কটি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব।
তাহলে কত কত গসাগু নির্ণয় করব? 42 এবং 36-এর। তাহলে আমরা লিখবো যে 42 ও 36-এর গসাগু নির্ণয়। মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয়ের জন্য এটাকে সাজালাম। এখন আমরা মৌলিক সংখ্যা দ্বারা এই দুইটাকে ভাগ করব। আচ্ছা, মৌলিক সংখ্যা কত কত থেকে শুরু? আমরা এর আগে বলেছি যে মৌলিক সংখ্যা দুই। দুই হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ সর্বছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই। প্রথমে আমরা চেষ্টা করব যে দুই দ্বারা ভাগ করা যায় কিনা দুইটাকে। যেহেতু এই দুইটা হচ্ছে জোড় সংখ্যা, 42ও জোড় সংখ্যা এবং 36ও জোড় সংখ্যা, তাহলে এই দুইটাকে দুই দ্বারা, অর্থাৎ ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা দুই দ্বারা ভাগ করি। দুই দ্বারা ভাগ করলে কত? 21 দুগুণে 42, তাহলে এখানে নামবে হচ্ছে 21। আর এখানে আছে 36, 36কে দুই দ্বারা ভাগ করলে 18 দুগুণে 36। এরপরে আমরা চেষ্টা করব যে দুই দ্বারা আবার যায় কিনা। দুই দ্বারা আবার যায় কিনা, যদি না যায় এরপরের মৌলিক সংখ্যা দিয়ে আমরা চেষ্টা করব। যেহেতু এই সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ 21 বিজোড় সংখ্যা, তাই 21কে দুই দ্বারা ভাগ করা যাবে না। এবার আমরা চেষ্টা করব 3 দ্বারা। 3 কি 21-এর মধ্যে যায়? 3 21-এর মধ্যে যায় কিনা? 3 7 21 যায়। 18-এর মধ্যে যায় কিনা? হ্যাঁ যায়। 3 6 18, তাহলে আমরা 3 দ্বারা দিতে পারি। তাহলে 3 7 21 এবং 3 6 18। এরপরে যেহেতু 7 মৌলিক সংখ্যা বের হয়ে গেছে, তাই 7 দ্বারা 7কে ভাগ গেল, 6কে আর ভাগ করা যাবে না, তাই এই দুইটা বাদ। এখন গসাগু আমরা কত কত, লসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম? লসাগুর ক্ষেত্রে করেছিলাম যে বাম পাশের এবং নিচের যে সংখ্যাগুলো রয়েছে এগুলাকে গুণ করেছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র বাম পাশের যে সংখ্যাগুলো থাকবে এগুলো আমরা গুণ করব। তাহলে আমরা এই যে বাম পাশের যে সংখ্যা 2 এবং 3-এর গুণ করব, তাহলে আমাদের গসাগু বের হয়ে যাবে। সুতরাং নির্ণয় গসাগু 2 এবং 3-এর গুণফল কত? 3 দুগুণে 6। এই 6 হবে আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমাদের বের করতে বলেছে কি? বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 6 মিটার। এই যে কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। তাহলে উত্তর 6 মিটার। আচ্ছা, এরপরে আমরা পরের অঙ্কটিতে চলে যাই, অর্থাৎ 2 নাম্বার যে অঙ্কটি রয়েছে, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তাহলে আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাই। আচ্ছা, এখানে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে, এটা আমাদের এখান থেকে বের করতে হবে। এখন কিভাবে বের করব? আগে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে সম্পূর্ণ মেঝেটা কতটুকু। সম্পূর্ণ মেঝেটার ক্ষেত্রফল আমাদেরকে জানতে হবে। সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল আমাদের জানতে হবে। তাহলে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আমরা জানি ক্ষেত্রফল বের করার একটি সূত্র রয়েছে। সূত্রটি কি? যেহেতু এটি আয়তাকার, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে 42 এবং 36 যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল। এরপরে আমাদের কি বের করতে হবে? এরপরে আমাদের বের করতে হবে যে সম্পূর্ণ যে একটি আমরা যে কার্পেটটা, বৃহত্তম যে কার্পেটটা পেয়েছিলাম, বৃহত্তম কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করেছি। এখন এক বাহুর দৈর্ঘ্য থেকে আমাদেরকে এই একটি কার্পেটের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। একটা কার্পেটের ক্ষেত্রফল বের করার পরে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে আমরা সম্পূর্ণ যে মেঝেটা রয়েছে এই মেঝের ক্ষেত্রফলকে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের কয়টি কার্পেট আমাদের প্রয়োজন সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা চলো শুরু করি, সমাধানে চলে যাই। তাহলে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে এই যে মেঝের দৈর্ঘ্য কত? 42 মিটার, সেটা লিখছে। আয়তাকার মেঝের দৈর্ঘ্য 42 মিটার। তাহলে আয়তাকার মেঝের প্রস্থ কত? 36 মিটার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে আয়তাকার মেঝের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, এজন্য আমরা বর্গ একক লিখলাম। তাহলে দৈর্ঘ্য 42 এবং প্রস্থ হচ্ছে 36, তাহলে আমরা সেটাই লিখবো যে 42 গুণ 36। এগুলা যেহেতু মিটার তাই এখানে বর্গ মিটার, ক্ষেত্রফলের একক বর্গ আর এগুলার একক মিটার, তাই মিটার বসছে। যদি এগুলা সেন্টিমিটার থাকতো তাহলে বর্গ সেন্টিমিটার বা অন্য কোনো একক এখানে বর্গের পরে সেটাই বসতো। এরপরে আমরা এই দুটা গুণ করব। তাহলে এই দুটা গুণ করলে কত হয়? আমরা এখানে একটু রাফ করি
যে 42 এবং 36কে যদি গুণ করি, প্রথমে 6 দ্বারা আমরা 2কে গুণ করব, 6 দুগুণে কত নামবে 12, 12 কত নামবে 2, এখন হাতে আছে 1, 4 6 কত হবে 4 6 24, 24 আর হাতের 1-এ 25। এরপরে আমরা এক সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তাহলে এখানে একটা শূন্য বসবে বা এখানে আমরা একটা ক্রস চিহ্ন দিতে পারি। এবার আমরা 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে কত হবে 3 দুগুণে 6 আর 3 চারা 12। তাহলে এবার আমরা যদি যোগ করি তাহলে কত হয় 2 এর 2, 6 আর 5 এ 11 এর 1, আর এখানে আছে কত হাতে 1, 2 এ 2 যোগ করলে হবে 4 আর হাতের 1-এ 5, আর এখানে 1 এর 1 নেমে গেল। তাহলে আমরা কত পেলাম 1512। এটা হচ্ছে সম্পূর্ণ আয়তাকার মেজের ক্ষেত্রফল। সম্পূর্ণ আয়তাকার মেজের ক্ষেত্রফল হচ্ছে 1512। এরপরে আমরা 1 নং হতে কি পেয়েছিলাম? 1 নং হতে পাই যে আয়তাকার বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম কত? এক বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম 6 মিটার। এবার আমরা এই বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য যেহেতু 6 মিটার পেয়েছি, তাহলে আমরা ক্ষেত্রফল সেখান থেকে বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু এগুলার দৈর্ঘ্য সমান, তাহলে আমরা সমান যেহেতু, তাহলে এগুলার এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য গুণ করলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বৃহত্তম বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য বর্গ একক। এরপরে আমরা এক বাহুর দৈর্ঘ্য 6, এটা আমরা মানটি বসিয়ে দেব, 6 গুণ 6 বর্গমিটার। তাহলে কত পেলাম আমরা 36 বর্গমিটার। এখন আমরা এই 36 বর্গমিটার দিয়ে যদি 1512 বর্গমিটারকে ভাগ করি, তাহলে আমাদের কয়টি কার্পেট লাগবে সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা ভাগ করি, চলো, যে কয়টি কার্পেট লাগবে। যে সুতরাং সম্পূর্ণ মেঝের কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে এত ভাগ এত, এটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে 36 দিয়ে যদি আমরা 1512কে ভাগ করে এখানে রাফ লিখি, 36 দিয়ে আমরা 1512কে ভাগ করব। যেহেতু 36 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 15, 15 36 অপেক্ষা ছোট হয়, আমরা 3 অঙ্কের সংখ্যার মধ্যে ভাগ করব, অর্থাৎ 151কে প্রথমে 36 দ্বারা ভাগ করব। 36 দ্বারা 151-এর মধ্যে কতবার যায়? আমরা যদি 4 বার দেই তাহলে 4 6 24-এর 4, 3 4 12, 12 আর 2 হচ্ছে 14, 144। আমরা 4 বার দেব, 4 বার দিলে 144 হবে। 144 আমরা 151 থেকে 144 যদি বাদ দেই তাহলে কত হয় 7। এবার আমরা উপর থেকে 2 নামাবো, উপর থেকে 2 নামালে আমাদের এখানে হবে 72। তাহলে 36 যদি 72-এর মধ্যে 2 বার দেই, 36 দুগুণে 72। তাহলে আমাদের যে ভাগফল পেলাম আমরা 42। তাহলে 1512কে আমরা যদি 36 দ্বারা ভাগ করি তাহলে আমরা 42 পেলাম, অর্থাৎ 42টি কার্পেট আমাদের লাগবে। আমরা লিখতে পারি 42টি কার্পেট লাগবে উত্তর। তাহলে কি লিখবো 42টি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ 6 নাম্বার অঙ্কে। এখানে কি বলেছে? কোন স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? তাহলে এই অঙ্কটি আমরা কি করে বের করব? এখানে শিক্ষক কিছু শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কতজন? 10 জনের বেশি। সেটা 11 জন হতে পারে, 10,000 জন হতে পারে, বা 100 জন হইতে পারে, 10 জনের বেশি যাই হয়। আর এদের মধ্যে কি সমানভাবে ভাগ করে দিতে বলা হয়েছে? যে 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট সমানভাবে, অর্থাৎ একজন শিক্ষার্থী যদি 2টি কলা পায় তাহলে সবাই 2টি করেই কলা পাবে। আবার একজন শিক্ষার্থী যদি 5টি করে বিস্কুট পায় তাহলে সবাই 5টি করেই বিস্কুট পাবে। আবার একজন শিক্ষার্থী যদি 10টি করে চকলেট পায় তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী 10টি করেই চকলেট পাবে, অর্থাৎ সমানভাবে ভাগ করে দিতে হবে। এখন এই অঙ্কটি আমরা কিভাবে করব? এটার মধ্যে আমরা ক্লু খুঁজবো, যেটা লসাগু করব না গসাগু করব। আমি আগেই বলেছিলাম যে কমপক্ষে ক্ষুদ্রতম
বা সবচেয়ে কম এই কথাগুলো যদি থাকে তাহলে সেটা হবে লসাগু। আর যদি বেশি, তারপরে বৃহত্তম, সবচেয়ে বেশি এই ধরনের কথা থাকে তাহলে সেই অঙ্কটি হবে গসাগু। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রথম লাইনে এখানে একটি আহ শব্দ দেওয়া আছে বেশি, 10 জনের বেশি শিক্ষার্থী আছে, মানে বেশি কথাটি থাকাতে তাহলে এই অঙ্কটি হবে গসাগু, অর্থাৎ গসাগু করে আমরা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করব। এই যে এখানে বেশি কথাটি রয়েছে, এই জন্য আমরা এটাকে গসাগু করব। তাহলে আমরা কত কত গসাগু করব? 42, 84 এবং 105। আমরা আবার অনেকে ভুল করে যেন 10 গসাগু নির্ণয় না করি। আমরা কত কত 42, 84 এবং 105 আমরা গসাগু নির্ণয় করব। তাহলে চলো আমরা নির্ণয় করি। তাহলে আমাদের শিক্ষার্থী সংখ্যা হবে কত? আমরা সেই কথাটা লিখলাম যে 42, 84 ও 105 গসাগু যত হবে, শিক্ষক ততজন শিক্ষার্থীর মধ্যে কলা, বিস্কুট ও চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবেন। তাহলে সুতরাং আমরা লিখবো যে সুতরাং 42, 84 ও 105 গসাগু নির্ণয় করি। 42, 84 ও 105 এর গসাগু নির্ণয়। এটাকেও আমরা একইভাবে অর্থাৎ মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে হলে এখানে যেহেতু 3টি সংখ্যা, অর্থাৎ এমন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে 3টি সংখ্যার মধ্যেই ভাগ ভাগ করা যায়, 3টি সংখ্যাকেই ভাগ করা যায়। এখন আমরা দেখি যে 2 দ্বারা যদি আমরা চেষ্টা করি, অর্থাৎ সর্বনিম্ন বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, যদি 2 দ্বারা আমরা চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে 42-এর মধ্যে 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ 42 জোড় সংখ্যা। আবার 84-কে 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ 84ও জোড় সংখ্যা, কিন্তু 105 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই 105-কে 2 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারছি না। এবার আমরা 3 দ্বারা চেষ্টা করব যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা 42-কে ভাগ করা যায় কিনা আমরা একটু দেখি যে 3 দ্বারা 42-কে ভাগ করা যাবে কিনা। 3 দ্বারা প্রথমে আমরা 4-কে ভাগ করব। 3 দ্বারা 4-কে ভাগ করলে কত হয়? 3 একে 3, এবং এখানে অবশিষ্ট থাকবে 4 থেকে 3 গেলে 1, এবং এখানে উপর থেকে 2 নামবে। তাহলে এবার 3 দ্বারা যদি আমরা 12-কে ভাগ করি, 3 4 12, অর্থাৎ 3 দ্বারা 42-কে ভাগ করা গিয়েছে। এবার আমরা 84-কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা একটু দেখি। 3 দ্বারা আমরা প্রথমে 8-কে ভাগ করব, 3 দুগুণে 6, তাহলে বিয়োগ করলে কত থাকে? 2। এবার আমরা 4 নামাবো, 4 নামলে হবে 24। এবার 24-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 8 24, থাকবে 0। এবার আমরা তার মানে 84-কে 3 দ্বারা ভাগ করা গেছে, এবার আমরা 105-কে ভাগ করব। 3 দ্বারা 105-কে ভাগ করলে কত হবে? 3 দ্বারা 105-কে ভাগ করলে প্রথমে আমরা 10-এর মধ্যে ভাগ করব, 10-কে ভাগ করব 3 দ্বারা, 3 দ্বারা 10-কে ভাগ করলে 3 3 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে থাকবে 1, এবং উপর থেকে আমরা একটা সংখ্যা নামাবো 5। এবার 3 দ্বারা যদি 15-কে ভাগ করি, 3 5 15, তাহলে আমরা 3 দ্বারা প্রথমে 42-কে ভাগ করলাম, পেলাম হলো 14। 3 দ্বারা আমরা 84-কে ভাগ করলাম, পেলাম 28, এবং 3 দ্বারা 105-কে ভাগ করলাম, পেলাম 35। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 দ্বারা ভাগ করা যায়, এবং 42-কে ভাগ করলে হবে 14, 84-কে ভাগ করলে হবে 28, এবং 105-কে ভাগ করলে হবে 35। আচ্ছা, 3-এর পরের এখন এটা কি আর 3 দ্বারা যায়? আমরা একটু লক্ষ্য করি। 14-কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 3 দ্বারা এগুলাকে আর ভাগ করা গেলেও আমরা যেহেতু একটি সংখ্যাকে ভাগ করা যায় না 3 দ্বারা, তাহলে আর চেষ্টা করার দরকার নেই। আমরা চেষ্টা করবো এরপরে 3-এর পরের মৌলিক সংখ্যা কত। 3-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 5। এখন 5 দিয়ে কি 14-কে ভাগ করা যায়? না, 5 দ্বারা 14-কে ভাগ করা যায় না। 5 দ্বারা ভাগ দেওয়ার সংখ্যাগুলো হলো শেষে 0 অথবা 5 থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা চেষ্টা করব যে 5-এর পরের মৌলিক সংখ্যা কত। 5-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 7। 7 দ্বারা কি 14-কে ভাগ করা যায়? 7 দ্বারা 14-কে ভাগ করা যায়, 7 দুগুণে 14। 7 দ্বারা কি 28-কে ভাগ করা যায়? 7 দ্বারা 28-কে হ্যাঁ ভাগ করা যায়, 4 7 28। 7 দ্বারা কি 35-কে ভাগ করা যায়? 5 7 35। তাহলে 7 দ্বারা এখানে যে সংখ্যাগুলো রয়েছে সবগুলা সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে 7 দ্বারা আমরা দিতে পারি যে 7 দ্বারা ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, 4 7 28,
এবং 5 7 35। এরপরে যে সংখ্যাগুলো আছে এখানে দুইটি মৌলিক সংখ্যা 2 এবং 5, তাই আর কোনো সংখ্যা দ্বারা এই এগুলাকে ভাগ করা যাবে না। তাহলে আমাদের গসাগু কত হবে? গসাগু হবে 3 এবং 7 এর গুণফল। 3 এবং 7 এর গুণফল। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় গসাগু 3 এবং 7 এর গুণফল আমরা লিখলাম 3 এবং 7। এবার আমরা গুণ করলে কত হয়? 3 7 21। তাহলে আমাদের আমাদের শিক্ষার্থী সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের শিক্ষার্থী সংখ্যা কত? 21 জন। শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে 21 জন। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং 21 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন। আমরা এই কথাটা লিখলাম যে 21 জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন। তাহলে উত্তর 21 জন। এই হচ্ছে আমাদের আজকের যে অনুশীলনী 5 এর যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ 3 4 5 6, এই 4টি অঙ্কের আজকে আমরা সমাধান করলাম। তো ভিউয়ার্স, আমাদের যদি আজকের এই সমাধানগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।